বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রাম এটা যেমন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ, ঠিক সেরকমভাবে আমাদের ভারতের জন্যও কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে নদী আছে, যে সমুদ্র সীমা রয়েছে, সেটা কিন্তু আমাদের ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে, আমাদের ভারত চাইলেও কি পার্বত্য চট্টগ্রামকে কখনো দখল করে নিতে পারবে কি না? হ্যাঁ, এই কথাটা আমি কেন বলছি সেটাও আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, রিসেন্টলি আপনারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিশেষ করে রিপাবলিক বাংলা ময়ূক রঞ্জন ঘোষের একটা ভিডিওতে বা একটা নিউজে আপনারা হয়তো দেখেছেন যে সেখানে তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামের বিষয় এবং পার্বত্য চট্টগ্রামকে দখল করে নেওয়ার বিষয়। আমাদের ভারত চাইলেও কি পার্বত্য চট্টগ্রামকে নিজেদের করে নিতে পারবে নাকি? এটা কখনই সম্ভব না। বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাক্ট করবো সেটা সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটা যদি আপনি একদম ফার্স্ট টু লাস্ট দেখেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন যে আমাদের ভারতের পক্ষে পার্বত্য চট্টগ্রাম দখল করা আদৌ সম্ভব নাকি এখানে অনেক বাধা রয়েছে বা এটা অসম্ভব। তাহলে আর কথা বলে কিন্তু আমি ভিডিও লং করতে চাচ্ছি না, একদম সোজাসুজি মূল ভিডিওতেই চলে যাচ্ছি। লেটস স্টার্ট ইট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল এবং বাংলাদেশ দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল এবং তারা বলেছিল যে তারা যে কোনো সময় বাংলাদেশে হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে। শুধু রাজনাথ সিংই নয়, ভারতের একের পর এক নেতা, এমপি, মন্ত্রী, এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার হচ্ছে যে তারা নাকি বাংলাদেশকে দখল করে নেবে অথবা বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেটাকে নাকি তারা অষ্টম সিস্টার্স বানাবে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চায়। এতে করে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ডলক অবস্থায় রয়েছে, তাদের কোনো সমুদ্র সীমা নেই। এই কারণে তারা ভারত থেকে যদি কোনো পণ্য সেই সেভেন সিস্টার্স নিতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করে চিকেন নেক হয়ে তারপর তাদের দেশে নিতে হয়। আর এইখানে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারে, তাহলে কিন্তু সেভেন সিস্টার্স আর ল্যান্ডলক অবস্থায় থাকবে না। তখন তারা আলাদা সমুদ্র সীমা পাবে বা কোস্টাল লাইন পাবে। তখন কিন্তু তারা অনায়াসেই মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র, গোলাবারুদ, এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসেই পরিবহন করতে পারবে। এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমনই খরচও কমবে। আর এ কারণেই কিন্তু ভারত বারবার চাইছে এই চট্টগ্রামকে অন্তত দখল করতে। ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে, তারা যে কোনো সময় চট্টগ্রামকে দখল করতে পারে। এমনকি চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর রয়েছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর, সেটিকেও দখল করে নিতে পারে কিন্তু ভারত। এখন প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে আদৌ দখল করতে পারবে কিনা, বা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আছে কিনা চট্টগ্রাম বন্দর দখল করার, সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে। এবং আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং উন্নয়নশীল একটি দেশ, এবং বাংলাদেশের অন্যতম একটি শহর হলো চট্টগ্রাম, এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ অঞ্চল। তাই বাংলাদেশ কখনোই চাইবে না যে চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ এবং বড় বিভাগকে হারাতে। এখন প্রশ্ন হলো যে ভারত যদি কখনো তাদের সেনাদের দ্বারা সেভেন সিস্টার্সের মাধ্যমে এই চট্টগ্রামকে দখল করতে চায় তাহলে ভারত পারবে কিনা? এর উত্তর হলো, এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে। ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে তাদের সেনাবাহিনী কিন্তু সেই সেভেন সিস্টার্সে ঠিকমতো এবং ভারী কোনো অস্ত্রশস্ত্র বহন করতে পারে না, বা সেসব অঞ্চলে ভারতের কোনো উন্নত বা বৃহৎ সেনাঘাঁটিও নেই। কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রামের যে অঞ্চলটি দখল করতে চাচ্ছে ভারত, অর্থাৎ কুমিল্লা অঞ্চল, ফেনী অঞ্চল, সে অঞ্চলে কিন্তু বাংলাদেশের বৃহৎ দুটি সামরিক ঘাঁটি রয়েছে। একটি হলো কুমিল্লা সেনানিবাস, অন্যটি হলো খাগড়াছড়ি সেনানিবাস। আর বাংলাদেশের এই দুই ডিভিশন সেনাঘাঁটিতে কমপক্ষে প্রায় 60,000 সৈন্য রয়েছে, আর যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, এপিসি, সাজোয়াজান থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফলে ভারতের যদি এই অঞ্চলটি দখল করতে হয়,
অর্থাৎ বাংলাদেশের যে ফেনী অঞ্চল আছে সেটাকে যদি ভারত দখল করতে চায় তাহলে ভারতকে এই 2 ডিভিশন সেনাবাহিনীকে হারাতে হবে। অর্থাৎ প্রায় 60,000 সৈন্যকে মোকাবেলা করতে হবে ভারতীয় সামরিক বাহিনীর। এবং বাংলাদেশের এই 60,000 সৈন্যকে হারাতে হলে ভারতের কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধে নামতে হবে। আর ত্রিপুরার মতো ছোট রাজ্যের ভিতরে প্রায় 2 লক্ষ সৈন্য একসাথে করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয়। তাহলে কিন্তু তারা সহজ শিকারে পরিণত হবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন সর্বশক্তি প্রয়োগ করবে এবং অন্যান্য অঞ্চল থেকে আরও লাখ লাখ সৈন্য সেখানে ভেড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ ফেনী অঞ্চলকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হয় তাহলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে হারাতে পারবে না। তবে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্স এবং নেভির সাপোর্ট নেয়, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর সাপোর্ট নেয়, তাহলে সেখানে বিপদে পড়ে যাবে কিন্তু বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী খুবই দুর্বল এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে অত্যাধুনিক কোনো সমরাস্ত্র নেই বললেই চলে। এমনকি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ বিমান কোনো কিছুই নেই বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। ফলে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী একদিনও টিকতে পারবে না। ফলে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্সের সাপোর্ট নেয় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন হবে। কিন্তু তারপরও অতটাও কঠিন হবে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে অঞ্চলটিতে যুদ্ধ করবে সেটি পার্বত্য অঞ্চল, আর পার্বত্য অঞ্চলে বিমান বাহিনীর তেমন কোনো কাজ থাকে না। এছাড়া ভারতীয় বিমান বাহিনীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যানপড এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ যখনই ভারতীয় বিমান বাহিনী নিজ দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে তখনই কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেমের সম্মুখীন হবে এবং এভাবে কিন্তু পুরো ভারতীয় বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমানকে ধ্বংস করে দেওয়া সম্ভব মাঝ আকাশেই। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্সের সাপোর্টও নেয় তারপরও তারা বাংলাদেশের বিপক্ষে খুব বেশিক্ষণ টিকতে পারবে না। এখন যদি ভারতীয় নেভির কথা বলি তাহলে কিন্তু বঙ্গোপসাগরের ভিতরে এসে ভারতীয় নৌবাহিনী কখনোই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, কারণ এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বড় বাধা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী সারা পৃথিবীর সমস্ত বড় বড় সাগর দাপিয়ে বেড়ায়। এমনকি বাংলাদেশের হাতেও রয়েছে 2টি ভয়ঙ্কর সাবমেরিন। এগুলো তো আর বসে থাকবে না, তারাও কিন্তু পাল্টা আক্রমণ চালাবে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে। তখন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোকে বঙ্গোপসাগর ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন মূল বিষয়ে আসি। যদি চট্টগ্রামের এই ফেনী অঞ্চলকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ যুদ্ধে জড়ায় তাহলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের এয়ারফোর্স এবং নেভির তেমন কোনো সাপোর্ট পাবে না। আবার এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অনায়াসে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর ফুল সাপোর্ট পাবে। ফলে ভারত তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে দেখো বাংলাদেশ কিন্তু ছোট একটা দেশ। যদি বাংলাদেশে কোনো সমস্যা হয়, ঠিক আছে, অন্য কোনো দেশের সঙ্গে, তাহলে কিন্তু প্রতিটা বাহিনী কিন্তু এতে অংশগ্রহণ করবে, কারণ এটা তাদের নিজস্ব একটা দায়িত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে চলো এবার বাকি অংশটা দেখে আসি। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। আরেকটি প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনী হলো বাঘের বাচ্চা। এরা মৃত্যুকে কখনোই ভয় পায় না। তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকে এবং দেশের জন্য সবসময় নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে। অর্থাৎ জীবন দিয়ে দেবে, তবুও দেশের 1 ইঞ্চি ভূখণ্ড ভারতের হাতে দেবে না বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নিজের জীবন বাজি রেখে কিন্তু যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। অপরদিকে রয়েছে ভারতের অদক্ষ সেনাবাহিনী, যারা মালখোর মালু। তারা সবসময় কিন্তু মদ এবং বিভিন্ন রকম নেশাজাতীয় দ্রব্য সেবন করে এবং ভারতীয় সেনাবাহিনী কিন্তু সবসময় মৃত্যুকে ভয় পায়। তারা যদি দেখে যে তাদের পাশের একজন সৈন্য মারা গেছে তাহলে বাকি সৈন্যরা কিন্তু দৌড়ে পালাবে। ফলে তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম নয়। আপনাদের কি মনে আছে সেই বড়াইমারি যুদ্ধের কথা, যেখানে বাংলাদেশের মাত্র 15-16 জন বর্ডার গার্ড বাহিনী প্রায় 400 ভারতীয় বর্ডার গার্ড বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, যেখানে ভারতীয় বর্ডার গার্ড কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এবং তাদের প্রায় শতাধিক বর্ডার গার্ড সৈন্য মারা যায়, এমনকি আরও অনেকে আহত হয়। সেই সময়ে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে পেরে উঠেছিল না ভারতীয় বর্ডার গার্ড। এবার যদি আমরা মিয়ানমারের সাথে যুদ্ধের কথা বলি তাহলে স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বড় যুদ্ধটি হয়েছিল কিন্তু মিয়ানমারের সাথে, আর যেটা নাপ যুদ্ধ নামে পরিচিত। বাংলাদেশ মিয়ানমার নাপ যুদ্ধে মিয়ানমারের প্রায় 6 শতাধিক সৈন্য মারা যায়। অপরদিকে বাংলাদেশের একজন সৈন্য মারা গেছিল না। শুধুমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডই যুদ্ধ করেছিল মিয়ানমারের বিরুদ্ধে। অপরদিকে মিয়ানমার সেনাবাহিনী, নৌবাহিনী এবং মিয়ানমার বর্ডার গার্ড 3 বাহিনী মিলেও কিন্তু বাংলাদেশের সাথে পেরে উঠেছিল না।
আর এটা তো 2024 সাল। বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়েও দক্ষ এবং শক্তিশালী, এবং আমাদের হাতেও এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজেই ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবো। আর একটি কথা আমি ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি বাংলাদেশের চট্টগ্রাম দখল করতে আসে তাহলে আমরা পুরো 7 সিস্টার্স দখল করে নেব। আমরা কিন্তু ভারতীয়দের মতো মালদের ভয় পাই না। আমরা চাইলে পুরো ভারতের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা রাখি, এবং আমরা এতটাই সাহসী। দরকার হলে বাংলাদেশের 16 কোটি মানুষ ভারতের 150 কোটি মানুষের সাথে যুদ্ধ করবে, তারপর আমরা কখনোই ভারতের কাছে মাথা নিচু করব না। তো বন্ধুরা, আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, তোমরা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলে, তো আশা করি তোমরা বিস্তারিত অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো। লাস্ট এবং ফাইনাল একটা কথাই বলতে চাই, আমাদের ভারত কখনোই বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে পারবে না। এবং এখন অনেকেই বলছো যে ভারতের কাছে তো পারমাণবিক অনেক অস্ত্র রয়েছে, সেগুলো ব্যবহার করে নিতে হলো। ওয়েট, তোমাদেরকে আমি একটা বিষয় বলছি, সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র কখন ব্যবহার করা হয় এবং কি নিয়ম মেনে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে হয়তো তোমরা কিছুই জানো না। সেজন্যই হয়তো তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে। বাট এটা ব্যবহার করার জন্য কিন্তু অনেক নিয়ম নীতি রয়েছে, ঠিক আছে? এটা চাইলেই কিন্তু ব্যবহার করা যায় না। এটা ব্যবহার করে তখন যখন দুই দেশের মধ্যে একদমই পুরো দমের হয়, তখনই এটাকে ব্যবহার করবে, এবং এতেও কিন্তু অনেক নিয়ম মানতে হয়। তার সাথে আরেকটা বিষয় বলছি, যদি আমাদের ভারত এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কিন্তু সে চট্টগ্রামে কিন্তু বিশাল হয়ে যাবে। আর চট্টগ্রামে হয়ে গেলে ভারত এই চট্টগ্রামকে দিয়ে কি করবে? না, আশা করি বুঝতে পেরেছো। শরীরে জোর থাকলে কিন্তু সবকিছু হয় না, অনেক সময় বুদ্ধিকেও কাজে লাগাতে হয়। তা আরেকটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভারতের সাথে বিজিবির, বাংলাদেশের বিজিবির বরাবরই একটা হয়েছিল, ঠিক আছে? সেখানে কিন্তু অনেক বিষয় ঘটেছে। সেটা সম্পর্কে যদি তোমরা রিয়েকশন ভিডিও চাও তাহলে আমি খুব শীঘ্রই সেটা সম্পর্কে একটা রিয়েকশন ভিডিও নিয়ে আসবো। তার সাথে আরেকটা বিষয় তো তোমরা দেখেছো, সেটা হচ্ছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের হ্যাঁ, এই বিষয়টা সম্পর্কে যদি তোমরা রিয়েকশন ভিডিও চাও সেটাও আমি নিয়ে আসবো। তার সাথে আরেকটা বিষয় বলছি, বাংলাদেশের প্রতিটা বাহিনী কিন্তু খুবই স্ট্রং। হ্যাঁ, মন মানসিকতার দিক থেকে তারা কিন্তু ভয়কে ভয় করে না, ভয় তাদেরকে ভয় করে। এই কথাটা কিন্তু আমি শুধু শুধু বলছি না, অনেকটা রিসার্চ করে আমি তাদের সম্পর্কে জানতে পেরেছি, যার জন্যই কিন্তু আমি বলছি। আশা করি তোমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পেরেছো, আর এক্সট্রা করে কিছু বোঝাতে হবে না। তবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে তোমরা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।